প্রশ্নটা করে রাখি, আপনি জামাতকে বলছেন জামাতের মধ্যে আপনি অনেক রিজিডিটি দেখেন, কিন্তু আমি জামাতের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবিলিটি দেখি। কারণ জামাতের নেতাদের সঙ্গে যখন কথা বলি তারা পাবলিক মিটিংয়েও এটা বলেন, এবং আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময়, ইন্টারভিউ দেওয়ার সময় তারা বলেনি যে জামায়াতে ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের জোট করেছে, একসঙ্গে পথে হেঁটেছে, এবং রাজনৈতিক দলগুলো জামাত যখন সঙ্গে থাকে তখন তাকে জঙ্গি বলে, যখন সঙ্গে থাকে তখন সঙ্গী বলে, সঙ্গে না থাকলে তখন জঙ্গি বলে। এটা তারা গর্ব নিয়ে বলে। তার মানে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো গিয়েছে, আজকে আওয়ামী লীগের সঙ্গে, কালকে বিএনপির সঙ্গে, পরশু এনসিপির সঙ্গে, তরশু হেফাজতের সঙ্গে, চতুর্থ দিন চরমনার সঙ্গে, যাদের সাথে কোনো রাজনৈতিক আদর্শে তাদের কোনো মিল নাই, তারপরে তারা যাইতে চায়। সেজন্য আমি তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি দেখি। আপনি নিশ্চয়ই বলবেন, আমরা একটু ব্যারিস্টার ফারহানার কাছ থেকে, জি আপনি কি কিছু বলতে চাচ্ছেন? নিশ্চয় বলেন। আমি কি এক লাইন এবং একটা প্রশ্নের মাধ্যমে এর উত্তর দিব? জি বলেন। আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি পলিটিক্যাল ম্যাচুরিটি? আমি আপনার কথা বুঝতে পারি না, আপনি কি একটু সত্যিকারের বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন? আমি জানি না মানে আপনি একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো, এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি। আমি মারা খাওয়া বলেছি, আমার মনে হয় না যেটা, আমি জানি না, আমি এটা মানে জানি না, আপনি যেটা বোঝা যায়, আপনি যদি সবার কাছে বিটেন আপ হন, মানে আপনি যদি সবার কাছে হেরে যান, হ্যাঁ, তো মারা খাওয়া, তো হ্যাঁ, এটা মানে মারা খাওয়া, এটা কেন? ওকে, আমি জানি না, ঠিক আছে। আমার মনে হয় আপনাকে আসলে আপনার দর্শকরা বা ওরা নিশ্চয়ই আপনাকে বুঝতে পারছেন আপনি কি বলছেন, আমি বুঝি আর না বুঝি। আপনার কাছে আসবো আবার আমি। ব্যারিস্টার ফারহানা, আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম আপনার কাছে প্রশ্ন করার আগে, যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ৭১-এর স্বাধীনতার পক্ষে কথা বললে জীবন চলে যায় বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম ছাত্রদল নেতা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যা নিয়ে এই মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা ৩৭% মনে করছেন সঠিক, শতকরা ৬৩% মনে করছেন সঠিক নয়। কিন্তু ব্যারিস্টার ফারহানা, আমার একদম একটা স্পষ্ট প্রশ্ন, আসলে বাংলাদেশে এই যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ৭১-এর স্বাধীনতার পক্ষে কথা বলা, বা কারা তার সঙ্গী হবে, কারা জঙ্গি হবে, এই জিনিসগুলি কিন্তু ৭৮ সালের পর থেকে, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আসলে লিড করেছে, জাতিকে বিএনপি পথ দেখিয়েছে, বিএনপি ইনক্লুশন করেছে, বিএনপি আজকে যাদেরকে মুনাফেক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে, বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে, জোট করে যা করার না তাও করেছে। এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল, আমি জনাব ইশাকের সাথে একদম একমত। যদি আজকে সিনারিওতে আওয়ামী লীগ থাকতো, ওর যদি জামাতকে লাগতো, তখন কিন্তু জামাত এত খারাপ হইতো না। বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী, মানে আপনি আপনাদের এই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদিতার রাজনীতি আপনি মনে করেন কিনা? দেখুন, বিএনপি ভোটের রাজনীতি করে, আওয়ামী লীগও ভোটের রাজনীতি করে। বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে, বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা, এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে ২০০১ সালে গিয়ে জোট করেছে। কিন্তু গত ১৫ বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো, কিংবা ধরুন একেবারে লিগ্যাল ফ্রেম, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে কি বলারও করা হয়েছে। বিএনপি কিন্তু ৩ বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে, কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই। হ্যাঁ, আমি অস্বীকার করবার কোনো উপায় নাই, বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে, বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, এগুলো অস্বীকার করবার কিছু নেই, এগুলো ইতিহাস, এগুলো আমরা সকলেই জানি। তবে বাংলাদেশে রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল ৯৬ সালে, তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে, আমরা যদি নামটা যদি ভুল না করে থাকি, হ্যাঁ, তো তারা তুলে দিয়েছিল। সো একটা বিষয় বলেন না, আমি কিছু বলতে চাইতেছি না, আমি শুধু মনে করাই দিতে চাচ্ছি যে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম, কিছু হইলে বিএনপি জামাতের দোষ দিত, তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ, বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন? না না, আমি জাস্ট এটুকু বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে। আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি।
বাংলা আত্তরের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনূস সরকারের, isn't it a very alarming news? এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল, হ্যাঁ এই দুটো দল ইসলামপন্থী, তাদের ব্যাপারে ৭১-এর এই দল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে। পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না, যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হলো যে তৎকালীন জামাতে ইসলামী এবং অন্য দুটো ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে। তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি, সো আমি আসলে পুরোটা পড়তে পারিনি। এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের অ্যালাইড যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি। আপনি দেখুন এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার, তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তি আওয়ামী লীগের মতন কোনোদিন ক্ষমতায় আসছে নাই। বিকজ আওয়ামী লীগ যেটা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র, এই প্রতিটা জিনিসকে গত ১৫ বছরে তারা ধ্বংস করে দিয়েছে। আমি একটু আপনার সাথে শামিল হই এই ব্যাপারে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আওয়ামী লীগ সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের যে স্পিরিটটার কথা তারা বলেছে তার বিপক্ষে তার প্রতিটা অবস্থা ছিল, কি বলে প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা, মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের ক্ষেত্রেও তারা 10-0 পেয়েছে। একদম। কিন্তু আপনি যদি একটু বিএনপি রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা। দেখুন, বিএনপির হাত ধরে কিন্তু এই যে চতুর্থ সংশোধনী, যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেয়, একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায়, আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায়, সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে। আমি একবারও বলছি না যে বিএনপির শাসনামলে বাংলাদেশ বেহেশত ছিল, বাট তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সব সময়। সো অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্সের দিক থেকে যদি আপনি হিসাব করেন, কোনো দল পারফেক্ট না, কিন্তু তারপরেও যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই বিনীতভাবে বলি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো তুলনাই হয় না। আপনি দেখুন, বিএনপি ৩১ দফা দেওয়ার আগে ভিশন 2030 দিয়েছিল, সেটা দিয়েছিল 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খুব ইন্টারেস্টিং, বিএনপি অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে, ৩১ দফা খুব ভালো, কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসছে তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে, কারণ তারা বুঝতে পারতেছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করেই দেশ শাসন করতে হবে, তাদেরকে আরেকজন মানে আমি কি বলবো, মানে শেখ হাসিনাকে আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হইতে হবে। একদম না খালেদ ভাই, আমি আপনাকে খুবই বিনীতভাবে আমি আপনার সঙ্গে ডিফার করছি। আপনি একটু সময় দেন, আমি বলি কেন ডিফার করছি। আচ্ছা, বিএনপি যেটা বলেছে যে যেই সংস্কারগুলো মূল, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এক ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, সংসদে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা, আর্টিকেল 70 সংশোধন করা, এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার। এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া, যেই সংসদে 2/3 মেজরিটির ভোট লাগবে, মানে 2/3 সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে। সো বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যেই দলের রাষ্ট্র ক্ষমতায় যায়, সংবিধান সংস্কার করার জন্য 2/3 মেজরিটি দরকার, তো সেই 2/3 মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কারগুলো করবে। বাট যে জায়গাটাতে আমি বলছিলাম যে 2016 সালে কিন্তু বিএনপি একটু যদি শেষ করেন যদি একটু শেষ করেন, তবে বিএনপির এই বক্তব্য আমার কাছে বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে বিএনপি বলছিল যে বিচার বিভাগকে আলাদা করবে, সেটা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের সময় আপনার 2001 সালে আপনি মনে থাকবেন তিনি আলাদা করতে চেয়েছিলেন, বিএনপি বলেছিল যে ক্ষমতা এসে করবে, 5 বছর কিন্তু করে নাই। আর এখন তো ওই সময় তো করবে বলে করে নাই, এখন করবে না বলতেছে, এখন কি আর করবে জীবনে? খালেদ ভাই, আমি শুধু বলবো যে সময় এই কথাগুলোর উত্তর দেবে। বিচার বিভাগ স্বাধীন করবে না, এটা কি বিএনপি একবারও বলেছে? স্বাধীন বিচার বিভাগ করবে বলছিল, তারপরেও করে নাই।
এটা তো সংস্কার তো করবে না, মানে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা করবে না বলছে বিএনপি, তাইলে কি আর করবে? ওইটা করবে বলছিল না। বেশি পারেন আমি আপনাকে বলি, বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন 2001 সালে। তখন এটি করতে চেয়েছিলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আসি, আমরা এটি করব। তারপরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসা। তো সেটি তো তারা বলছিল যে তারা করবে, তাও 5 বছরে করে নাই। এই ক্ষেত্রে তারা বলতেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন, সেটা তারা কোনোদিন মানবে না। তো যেটা মানবে না, এটাকে আর কোনোদিন করবে না? এটা করবে না। কেন করবে না আমি সেটা আপনাকে বলি। বলেছে বিএনপি এটুকু বলেছে যে পরপর দুবারের বেশি, মানে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা বলেছে। আচ্ছা, আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে, হ্যাঁ, সেখানে কি একটা দল তারা আগে থেকে বলে যে না, পরপর দুবারের বেশি আমরা একজনকে প্রধানমন্ত্রী করব না, বা আমরা পরপর 3 বারের বেশি একজনকে করব না, বা একবারের বেশি একজনকে করব না? এটা তো দলের নিজস্ব সিদ্ধান্ত যে তারা কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে প্রধানমন্ত্রী করবে না। এই স্বাধীনতাটুকুকে আমরা দলকে দিব না? হ্যাঁ, দিব। বেঁচে পারে না, বেঁচে পারে না। আমি আপনার কাছে আবার আসবো, জনাব ইশাককে একটু শুনে আসি। শুধু আমি একটু এটা বলে রাখি, দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টপকে চেঞ্জ করার। আমরা গত 40 বছরে তাই দেখছি। ওয়েস্টমিনিস্টারের উদাহরণ আপনি দিলেন, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে মানে আমি কি বলবো, পথিক তুমি পথ হারাই যাচ্ছ, আমরা নামে বলি আর কি, যে মানে মানে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে এসে একটা ডিফারেন্ট ডেমোক্রেসি। এটা আসলে আমাদের স্টাইল। আমি একটু জনাব ইশাকের কাছে, না আপনার কাছে আসি আমি, বেঁচে ফারানা, আপনি এই বিষয়ে একটু নতুন করে একটু বলবেন। জনাব ইশাক, আমরা আজকে ডেইলি স্টার সম্পাদক জনাব মাহফুজা নামের একটি কলাম প্রকাশিত হতে দেখি, সেখানে তিনি লিখছেন, সম্প্রতি কি বাংলাদেশে এমন কিছু ঘটেছে যার কারণে আমাদের এই বিশ্বাস জোরদার হবে যে আমরা গণতন্ত্রের পথে এগুচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, জোর খাটিয়ে, সরকারকে হুমকি দিয়ে, আলটিমেটাম দিয়ে এবং আরও বিভিন্ন উপায়ে সরকারকে নতি স্বীকারে যারা বাধ্য করছে, তাদের কথা বাদ দিলে বর্তমান শাসন প্রক্রিয়া এমন কিছু কি রয়েছে যেখানে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে? জনাব ইশাক, আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই। আরও 2-1টা বিষয় আপনার কাছে জানার আছে। জনাব ইশাক, আপনার এই প্রশ্নটার উত্তর আমি দেওয়ার জন্য ব্যারিস্টার রুমিন ফারহানার উনি যে কথাটা বলছিলেন এবং ওনার সাথে আপনার আলোচনাটা হচ্ছিল, সেটার একটু সূত্র টানতে চাচ্ছি। দেখেন, আমাদের জেনারেশন স্পেশালি, তারপর হচ্ছে আপনার এনসিপি এবং শিবিরের অনেকে আপনার এই যে সংস্কার প্রসঙ্গে বিএনপির যে দোদুল্যমান অবস্থান এবং বিএনপির যে ভূমিকা, সেটা অনেকে তো খুব বেশিরভাগই তীব্র বিরোধী, এবং অনেকে তীব্র বিরোধী না হলেও এটাকে খুব একটা ভালো চোখে দেখছে না। কিন্তু আমি এখানে একটু নিজেকে ডিস্টেন্সে রেখেছি এ কারণে, আপনি যদি দেখেন রেভলিউশনের পর সবখানে অ্যানার্কি হয়, যে কথাটা কিন্তু আপনি মাত্র বললেন যে মাহফুজ আনামও সেটাতে অ্যালিউড করছে। আপনার ইরাকে সাদ্দামের পতনের পর ইরাক একটা প্রবলেম ফেস করে। সো তারা আপনার স্বৈরাচার ঠেকাতে খুবই উদ্গ্রীব ছিল। স্বৈরাচার ঠেকাতে আপনার হচ্ছে ওই যে পাওয়ার করিডোর গুলোকে আপনার সেপারেট করা, সেপারেশন অফ পাওয়ার, এই বিষয়গুলোতে অনেক বেশি এমফাসিস দেয়, কেউ যেন স্বৈরাচার হতে না পারে। আপনি যেমন বললেন যে বিএনপিও তাহলে হাসিনার মতন সরকার চালাতে চায় কিনা, এইটাতেই সকল সংস্কার প্রক্রিয়া মানে তাদের ফোকাস নিবদ্ধ ছিল। কিন্তু পরবর্তীতে যেটা হলো, এত বেশি হচ্ছে আপনার ক্ষমতার ভরকেন্দ্র তৈরি হলো যে কেউ আর গভর্নেন্সটাকে ডেলিভারি করতে পারছে না। গুড গভর্নেন্স তো পরের কথা, তখন আগেই তো ভালো ছিলাম, এই ন্যারেটিভটা তৈরি হলো এবং মানুষের মধ্যে মনে হলো যে এইরকম এনার্কি যদি তৈরি হয় তাহলে তো একটা মানে আপনার অ্যাটলিস্ট কেউ তো একটা স্টেবিলিটি আপনার এখানে আনুক, বিদেশিরা ওটা খুশি হয়, কারণ তারাও তো ব্যবসা বাণিজ্য করতে হবে, দেশের মানুষও তো অস্থির। আপনি যদি খেতে না পারেন তাহলে শুধু বাক্স দিন দিয়ে আপনি কি করবেন, আপনার যদি এখানে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। তো এইরকম কারণে আমি মনে করি বিএনপির যে প্রপোজাল গুলো ছিল, রিফর্ম প্রপোজাল গুলো ছিল, সেগুলো কিন্তু একটা প্রি রেভলিউশনারি স্টেজের আপনার রিফর্ম প্রপোজাল। রেভলিউশনারি একটা বাস্তবতার পরে এখন প্রতিদিন যমুনায় আন্দোলন হচ্ছে। হাবিবুর রহমান নামে ছাত্র দলের একজন আছেন, উনি প্রায় এগুলোর বিরুদ্ধে লেখেন এবং আমি মনে করি উনি খুবই দূরদর্শী, কারণ উনি জানেন যে বিএনপিকেও কয়েকদিন পর এই ধরনের অ্যানার্কিকে ফেস করতে হবে। এখন যদি এগুলোকে বিএনপি এই সরকারকে চাপ দেওয়ার জন্য, নির্বাচনের জন্য বা সরকারকে আনপপুলার করার জন্য এই বিষয়গুলোকে গায়ে মানে পালে হাওয়া দিতে থাকে, আপনার 2 দিন পর যখন বিএনপি এই সেম সিচুয়েশনটা ফেস করবে, when it will be in government, তখন কিন্তু একটা মারাত্মক প্রবলেম হবে। সো এই পোস্ট রেভলিউশনারি সিনারিওতে আপনাদের নেপোলিয়নের উত্থান কেন ঘটলো? কারণ এখানে রেইন অফ টেরর চলছিল, অ্যানার্কি চলছিল। সো আমি এখানে মনে করি যে সেপারেশন অফ পাওয়ার এটা খুবই নেসেসারি, কিন্তু তার আগে আমাদের রাষ্ট্রটাকে একটা স্টেবল অর্ডারে নেওয়ার জন্য মেবি আমাদের এইখানে এত হ্যাস্টিলি ডিসিশন বা হচ্ছে স্রেফ বিএনপি এই মুহূর্তে এত রেডিক্যাল চেঞ্জ চাচ্ছে না জন্য তাকে খুব বেশি ব্লেম দেওয়া, আমি মনে করি এখানে আমাদের, আমি কোনো
সিদ্ধান্ত দিতে চাচ্ছি না যে এটা ভালো এটা খারাপ। আমি মনে করি যে এখানে আমাদের একটা গ্রে এরিয়া আছে যেখানে আমরা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার সুযোগ আছে। আমি আসলে আপনার কথার প্রেক্ষাপটেই একটা মানে সম্পূরক প্রশ্ন করতে চাই, যেটা আসলে ব্যারিস্টার রুমিন ফারহানার কাছেও যাবে, আপনার একটু মন্তব্য শুনে যেতে চাই। আবারও একটু ফিরে আসি যে বর্তমানের এই যে 5 আগস্টে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিটা নিয়ে আপনি দেখবেন যে জাতীয় সঙ্গীত পছন্দ না করা, মুক্তিযুদ্ধকে ইসলাম বিরোধী যুদ্ধ বলা, এগুলি নিয়ে গত কয়েক মাসে নানাভাবে জামায়াত শিবির সহ, আপনি জানেন যে জামায়াত শিবির সহ অন্যান্য তাদের সমর্থকেরা, তাদের সহ দলরা এই কথাগুলি বলেছে, লিখেছে। আমাদের এখানে লেখক বুদ্ধিজীবী রেজাউল করিম রনি সম্প্রতি আসে এটা বলছিল যে জামায়াত 24 দিয়ে 71কে ঢাকতে চেয়েছিল, সেটা ব্যাকফায়ার করেছে। এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য বা পয়েন্ট অফ ভিউ আছে কিনা, যে এটা কি সত্যি? আসলে জামায়াত কি মনে করে যে আসলে 24কে বড় করে 71কে ছোট করা বা 71কে অন্য একটা মাত্রা দেওয়া, এটা কি সম্ভব, বা এটা কি জামাতের পরিকল্পনার মধ্যে আছে? জামাতের পরিকল্পনার মধ্যে আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। আল্লাহ আমাকে ক্ষমতা দেয় নাই তাদের অন্তর ঢুকে চেক করার। বাইরে দেখে কি মনে হয়? এটা অনেকে বাইরে দেখে কি আপনার দেখেন, আপনার যে বিতর্কগুলো আছে এই বিতর্কগুলো কিন্তু নতুন না, এবং বিষয়গুলো এমনও না যে এই বিতর্কগুলোতে অন্য কেউ এর আগে পার্টিসিপেট করে নাই। যেমন গতকালকেই দেখলাম যে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা A.K.M. ওয়াহিদুজ্জামান, ওনার একটা স্ট্যাটাস সম্ভবত 2019 বা 21 সালে সেটা ভাইরাল হয়েছে, যে উনি সেখানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে কথা বলেছেন। কর্নেল ওলি, আমি ভুল করে না থাকলে উনিও মুক্তিযুদ্ধ করেছেন, উনিও কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে কথা বলেছেন। আমার বহু আগে খেয়াল আছে, যদি স্মৃতি প্রতারণা করে না থাকে, বর্তমানে যে বিডিআর তদন্ত কমিশনের প্রধান, উনিও মুক্তিযুদ্ধ করে ওখান থেকে ওয়ারকোর্স থেকে আপনার সেনাবাহিনীতে কমিশন লাভ করেন, উনিও কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের ব্যাপারে কথা বলেছেন। তো পত্রপত্রিকায় পড়েছি এটা নাকি জিয়াউর রহমানের আমলে, এটা নিয়ে ডিবেট আছে, ওনার ওই সময়ও নাকি এরকম চিন্তা ভাবনা চলছিল। তো এটা আমি মনে করি ডেমোক্রেটিক ডিবেটের পার্ট। এখন আপনার এবং বর্তমানে যে জাতীয় সঙ্গীত আছে সেটা বিরোধিতা করার তো এমন যে কোনো গ্রাউন্ড নাই তা না। আপনি জার্মানিতে থেকেছেন, জার্মানিতে আপনার জাতীয় সঙ্গীত নিয়ে অনেক ডিবেট আছে। ওখানে বলা যায় জাতীয় সঙ্গীতে আপনার ফ্যাসিস্ট এরার রেমন্যান্ট আছে, সেটাকে কিভাবে মডিফাই করবে, তারপর ইস্ট ওয়েস্ট ওই কমিউনিস্ট এরার। সো আমরা বিষয়গুলোকে যদি ডেমোক্রেটিক ডিবেটটাকে ওপেন রাখি, তাহলে আমার মনে হয় যে এটা আমরা ইয়ে করতে পারবো। এখন এগুলোর মাধ্যমে আসলে জামাত কি অ্যাচিভ করতে চেয়েছে, একটা লেখা যে জিনিসটা আপনি বললেন, ছাত্র সংবাদে একটা লেখা প্রকাশিত হয়েছে আহমেদ আফগানি নামের, সেখানে বলেছে যে অনেক মুসলমান না বুঝে, ভুল বুঝে মুক্তিযুদ্ধ গেছে। তো এটা আহমেদ আফগানির, আমি মনে করি যে এটা প্রথমত আহমেদ আফগানির নিজস্ব মতামত। এই মতামত তবে জামাত শিবিরের অনেকেই হোল্ড করেন এবং জামাত শিবিরের বাহিরেও অনেকে হোল্ড করেন, বাট আমি মনে করি না যে জামাত বা শিবির অফিসিয়ালি, বিশেষ করে বর্তমান যে নেতৃত্ব, তারা এই বরঞ্চ তারা আসলে 71 জিনিসটাকে পাশ কাটিয়ে যেতে চান। এই কারণে না যে তারা 71কে ভুলে যেতে চান, বরঞ্চ তারা 71 জিনিসটাকে পাশ কাটিয়ে দিতে চান, যাতে করে তাদের মানে তারা যেন এটাকে এমব্রেস করতে পারেন, বিকজ আদারওয়াইজ তো তাহলে তাদের যে দলের পাস্ট লিডারশিপ সেই বিষয়গুলোকে কোশ্চেন হবে। ওকে, আমি ব্যারিস্টার ফারহানার কাছে আমি এই প্রসঙ্গটা দিয়ে আসলে একটু শেষ করতে চাই, এবং দর্শকদের মধ্যে থেকেও এই প্রসঙ্গটা আছে যে আপনি এই জামায়াতের বা বিএনপির এই রাজনীতি বা এনসিপির রাজনীতির ক্ষেত্রে যেগুলি প্রশ্ন, মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে ইসলাম বিরোধিতা বা ধর্মবিরোধিতা বা সংখ্যালঘুতা ইত্যাদি যে প্রশ্নগুলি আছে, সেই প্রশ্নগুলিকে কিভাবে আপনি ডিল হতে যাচ্ছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে। আর এইটার সাথে লাগোয়া প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যেসব সাংবাদিকেরা নিয়মিত কথা বলেছেন, মানে আমি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কথা এই মুহূর্তে মনে পড়ছে, তিনি খুবই উচ্চকণ্ঠ ছিলেন, বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের সময় তাকেও আমরা অনেক হতাশ হতে দেখছি। এই ফিলটা আপনারও হচ্ছে কিনা, দুটি মিলিয়ে যদি একটু বলেন। আচ্ছা, আমি প্রথম প্রশ্নটাতে আসি। বিএনপি মুক্তিযোদ্ধার দল, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বীরুত্তম, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, এবং বিএনপিতে যত মুক্তিযোদ্ধা, যতজন আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আমার মনে হয় না, আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আর কোন দলে এত মুক্তিযোদ্ধা আছে। সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো,
এটা বিএনপি দল হিসেবে বিএনপির মর্মমূলে আঘাত করে। এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে, আমি আপনাকে পরিষ্কার করে বলেছি ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিকভাবে একই আদর্শ ধারণ করে। কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো, তাহলে তার দুটি দল হতো না। দুই হচ্ছে এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে পলিটিক্স তো আসলে দুই ধরনের, একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। আইডেন্টিটি পলিটিক্স সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, জাতির ভিত্তিতে হতে পারে, যেমন গত 15 বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি বাঙালি জাতি, হ্যাঁ মানে 1000 বছরের বাঙালি জাতি, এই আইডেন্টিটিটাকে আমরা মানে বেস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি। ফর এক্সাম্পল ভারতে আমরা মোদির রাজনীতি দেখি, হিন্দুত্ববাদ, হিন্দুকে আইডেন্টিটি ধরে তারপরে তার রাজনীতিটা সেখানে ঘুরপাক খায়। আর পাশাপাশি যেটা ওয়েলফেয়ার পলিটিক্স, সেটা আপনাকে শিক্ষায় আপনি কি করবেন, স্বাস্থ্যে আপনি কি করবেন, সামাজিক সুরক্ষায় আপনি কি করবেন, বৈষম্য নিরসনে আপনি কি করবেন, বেকারের জন্য আপনি কি করবেন, অর্থাৎ কল্যাণমূলক যে রাজনীতি, সেটার একটা আলোচনা, সেটার একটা ডিবেট, সেটার একটা মানে দ্বার উন্মোচন হবে এই আশাটা আমি করেছিলাম, হয়তো বা খুব বেশি আশা করেছিলাম। কারণ আমি দেখলাম ঘুরে ফিরে আমরা কিন্তু খুবই এমন সব তাত্ত্বিক আলোচনায় নিজেদেরকে আটকে রাখছি যে আলোচনাটা নিয়ে না, বিশ্বাস করেন আমি তো খুব রেগুলার গ্রামে থাকি, গ্রামে আসি, আমাদের সাধারণ মানুষের ন্যূনতম কোনো চিন্তা নাই। আমি ঢাকায় যখন থাকি আমি ইচ্ছাকৃতভাবে, যদিও আমার প্রয়োজন নাই, আমি ইচ্ছাকৃতভাবে রিকশায় উঠি, পাবলিক ট্রান্সপোর্টে উঠি, সিএনজিতে চড়ি, সো দ্যাট আমি ওই মানুষটির সঙ্গে কথা বলতে পারি, জানতে পারি উনি আসলে কি নিয়ে চিন্তিত। বিকজ ওনারাই তো দেশের মেজরিটি, তাই না? ওনারাই তো মেজর শেয়ার হোল্ডার। ওনারা কিন্তু ওই কল্যাণমূলক রাজনীতি যে বিষয়গুলো নিয়ে আলাপ করে, যে বিষয়গুলোর চর্চা কল্যাণমূলক, আমাদের সময় শেষ হয়ে আসছে, একটু যদি করো যে একটু যদি শেষ করেন সময় শেষে। আমি আশাবাদী হতাম যদি আমি দেখতাম যে বিএনপি, জামাত, এনসিপির রাজনীতি হচ্ছে এরকম, বিএনপি তার প্রস্তাবনা দিচ্ছে যে আমরা আসলে এই কাজগুলো করব, স্বাস্থ্যে এগুলো করব, শিক্ষায় এগুলো করব, বেকারত্ব নিরসনে, জামাত দিচ্ছে তার প্রস্তাব, এনসিপি দিচ্ছে তার প্রস্তাব, সেখান থেকে মানুষ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু না, রাজনীতি ঘুরপাক খাচ্ছে জাতীয় সঙ্গীত কি থাকবে না থাকবে না, এটা কি গোলাম আজমের বাংলা কিনা, গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাঁই হবে কি হবে না, আমাদের মানে এই বিষয়গুলো না আপনাকে কেবলমাত্র গুটি কয়েক মানুষের আমি কি বলবো যে মানে রাজনীতির খোরাক হতে পারে, কিন্তু সেটা মাস পিপলকে কখনোই এই রাজনীতি স্পর্শ করবে না। আমি একটু বাংলাদেশে কি আসলে মাস পিপলের রাজনীতিটা হইছে কোনোদিন? বাংলাদেশ তো আসলে রেটরিক নিয়ে রাজনীতি হয়, মানে মুক্তিযুদ্ধের স্লোগান কোনটা আসলে জামাত ইসলামী, কোনটা আসলে বিএনপি। জি বলেন, মাস পিপলের রাজনীতি হয়েছে? হয় নাই বলেই না আমি স্বপ্ন দেখছিলাম যে এটা যদি হতো, কিন্তু হয় নাই, হওয়ার শুরুটাও হয় নাই। এতে কি হয় জানেন, আইডেন্টিটি পলিটিক্স প্রতিটা রাজনৈতিক দলকে একটা খুব বড় সুবিধা দেয়, সেটা হলো কিছু রেটরিক দিয়ে খুব দ্রুত মানুষগুলোকে আপনি নিজের দলে আন্ডারে নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল এই যে নারীর অধিকার কমিশন, আমি আবারও আমাদের প্রাথমিক আলোচনায় ফিরে যাই, এই অধিকার কমিশন আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়েছে। আমরা একবারও চিন্তা করলাম না যে বাংলাদেশের ধর্ম কেবলমাত্র নারীর পোশাক এবং পুরুষের 4 বিয়ের মধ্যেই ঘুরপাক খায়, কিন্তু ধর্মে যে আরো অনেক ব্যাপার বলা আছে, যাকাত দেওয়ার কথা বলা আছে, ঘুষ না নেওয়ার কথা বলা আছে, আরেকজনের ক্যারেক্টার অ্যাসাসিনেট করার ব্যাপারে, জমি দখল করা, এতিমের সম্পদ দখল করা, রাইট? অ্যাবসলিউটলি। এতিমের সম্পদ দরকার ব্যাপারে এত হার্শ আয়াত বোধহয় আর কোনো ব্যাপারে নাই, এতিমের সম্পদের ব্যাপারে বলা আছে। হ্যাঁ, কিন্তু এগুলো নিয়ে কিন্তু আপনি কোনোদিন আলোচনা শুনবেন না। নারীর পোশাক, পুরুষের বিবাহ, এর বাইরে যেন ইসলামে আর কিছু নাই। এতে আপনার আপাতত কিছু সুবিধা হয় বটে, কিন্তু আপনার কারণে ধর্ম যেমন লাঞ্ছিত হয়, দেশটাও আর আগাতে পারে না, বেঁচে পারে না। আপনি আসলে, যেহেতু আমরা জনাব ইশাককে দিয়ে শুরু করছিলাম এবং শুরুটা অনেক বেশি ভালো হয় নাই, আমরা একটু হাসি খুশি শুরুটা একটু শেষটা একটু করি জনাব মোহাম্মদ ইশাককে দিয়ে। আপনার কাছে আসবো, আমি শুধু এই ব্যাপারে জনাব ইশাকের একটু সুচিন্তিত মতামত একটু শুনতে চাই। জনাব ইশাক, এই যে আমার শুধু জনাব মতিউর রহমান চৌধুরীর কথা বারবার মনে আসে, কারণ জনাব মতিউর রহমান চৌধুরী আসলে প্রকাশ্যে বলেন, লেখায় না,
লেখায় প্রকাশ্যে দুইটাতেই আসলে আমি তাকে বলতে দেখি যে মন খুলে লিখতে না পারার কথা, সেলফ সেন্সরশিপের চর্চা বাড়ার কথা। আসলে আমি যে মাহফুজ আনাম সাহেবের কথা বললাম, যে মাহফুজ আনাম সাহেবকে আমি জার্মানি বনে ইন্টারভিউ করেছিলাম, তখনও তিনি বলছিলেন যে যা আমি করতে চাচ্ছি, যা লিখতে চাচ্ছি তা লিখতে পারছি না, এটা আমার সম্পাদক হিসেবে সবচেয়ে বড় ব্যর্থতা বা সবচেয়ে বড় মানে কি বলবো কষ্ট। একইভাবে এই সেলফ সেন্সরশিপের চর্চা এখন কি আরো বেড়েছে কিনা আপনি কি দেখতে পান? উপদেষ্টাকে প্রশ্ন করলে অ্যাপারেটলি সাংবাদিকের চাকরি চলে যেতেছে, উপদেষ্টা না বললেও চলে যেতেছে। আগে তো শেখ হাসিনা তবু বলতো ওর চাকরি খাইয়া দাও, বা শেখ হাসিনার মেশিনারি বলতো, এখন বলতেও হয় না, অটোমেটিক চলে যায়। আর তারপরে তো সংবাদ প্রকাশ করে তা আবার ডিলিট করা হচ্ছে, মানে ঘটা কইরা। এইগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন? আপনি বলার পরে আমরা ব্যারিস্টার ফারহানাকে 30 সেকেন্ড শুনবো। জনাব মোহাম্মদ ইশাক। আচ্ছা দেখেন, আপনার এই বিষয়গুলো যেগুলো বললেন, এটা আপনার কিন্তু যে কোনো পোস্ট রেভলিউশনারি সোসাইটিতে এগুলো খুবই কমন ঘটনা। আপনার ওই যে এবং এখন অনেক ফ্রাস্ট্রেশন তৈরি হবে। ইভেন এর আগে জুলাইতে যে ইউনাইটেড ফ্রন্ট ছিল তাদের মধ্যেও দেখবেন অনেক ধরনের ডিভিশন তৈরি হয়েছে। অনেকে নানান কারণে ডিস্যাটিসফাইড বা হচ্ছে তারা মনে করবেন যে অবমূল্যায়িত হয়েছেন। সো তাদের মধ্যে আপনার বিভিন্ন ফিচার্স দেখবেন। আপনার এই যে আমাদের বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম দশকের যে উত্তাল রাজনীতি, সেই রাজনীতির পক্ষ বিপক্ষ, সেটা কিন্তু এই যে 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের মধ্যে নানান পক্ষ। ওই যে আহমেদ আফগানি বলল যে অনেক মুসলমান নাকি মুক্তিযুদ্ধ যেয়ে পরে তারপর তারা তওবা করেছে, ওরাও কিন্তু ওরকম হচ্ছে ঠিক আছে জুলাইতে বুঝি নাই, তখন ভুল করে প্রোফাইল পিকচার লাল করে ফেলছিলাম, কিন্তু আগেই তো ভালো ছিলাম, এইরকম একটা কিন্তু এখানে সিমিলারিটি ড্র করার স্কোপ আছে। সো নানান রকম ডিস্যাটিসফ্যাকশন সত্ত্বেও আমি বলবো বর্তমানে পরিস্থিতি আমরা অনেক ভালো আছি। এই কারণে আপনি যেমনটা বললেন যে এখন স্টেট থেকে প্রেশারটা কিন্তু আসছে না। নন স্টেট অ্যাক্টরের প্রেশার বা নন স্টেট অ্যাক্টরের চাপের সাথে আমরা যদি স্টেট অথরিটির চাপকে ওই সাথে যদি ছোট করে একটু মব যুক্ত করি, স্টেট প্রেশার দিল না ধরেন, কিন্তু কেউ বললো আসতাছি, ওহেন একটু গরু জব করে আসমু, ওহেন একটু তোমাকে একটু দেখে আসমু, তাহলে একটু ভয় পাবে না মানুষ? এবং স্টেট ওদের বাধা দিবে না, স্টেট বাধা দিবে হচ্ছে পিক এন্ড চুজ ভিত্তিতে। স্টেটে যেটা পছন্দ, যেখানে হাসনাত আব্দুল্লাহ থাকবে এখানে বাধা দিবে না, হাসনাত আব্দুল্লাহ না থাকলে বাধা দিবে। আচ্ছা ঠিক আছে, আপনার যমুনার সামনেও যখন হাসনাত আব্দুল্লাহ গিয়েছে তারপর কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরে তারা শাহবাগী এবং ইন্টারকন্টিনেন্টাল ওখানে গেছে, বাট ওটা প্রসঙ্গ না। যখন আপনার প্রথম আলোর সামনে যখন হচ্ছে হলো গরু জবাই এবং এই ধরনের একটা বিষয় হলো, তখন কিন্তু রাষ্ট্র ভায়োলেন্টলি তাদেরকে রিমুভ করেছে। সো আমার কাছে মনে হয় না যে, এবং এটাও বুঝতে হবে রাষ্ট্রের এই মুহূর্তে সক্ষমতা কত। যেই পুলিশ কিছুদিন আগে রীতিমতো একটা ম্যাসাকার চালিয়েছে, সেই পুলিশের এখন কতটুকু মোরাল আপনার হাই গ্রাউন্ড আছে, বা তাদের কিভাবে সেই অথরিটি তারা এক্সারসাইজ করতে পারছে সোসাইটিতে, বা অ্যাকসেপ্টেবিলিটি আছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। এই ডিফিকাল্ট টাইমসের মধ্যে এই ধরনের কিছু প্রবলেম হবে। ডিলেট করার ঘটনা যেটা হয়েছে, আমি মনে করি না এটা রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র ইটসেলফ দায়ী। আমি মনে করি এখানে হয়তো একজন পার্টিকুলার পার্সন এটা করেছেন, আমি তার সাথে বাংলাদেশ রাষ্ট্রকে ইকুয়েট করতে রাজি হচ্ছি না। আমি মনে করবো যে আমি দাবি করছি, স্ট্রংলি ক্লেম করছি যে বর্তমানে যে এই প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি না, আমি মাহফুজ আলমের কথা বলছি না, মাহফুজ আলমের স্ট্যাটাস ডিলিট করার কথা বলছি না। আমি বলতেছি যে বগুড়া একটা ঘটনা ঘটছিল, আমি দেখলাম 3-4টা টেলিভিশন এটা রিপোর্ট করছে, রিপোর্ট করার পরে তারা আবার এটাকে ডিলিট করছে, এটা বলে যে না এরকম কোনো ঘটনা ঘটে নাই। এবং 2-3টা সংবাদ মাধ্যম যেহেতু, সেই তো আমার একটু সন্দেহ হয়েছে। এবং রাষ্ট্রের ক্ষেত্রে আমি একই ধরনের রিপোর্ট 3-4টা জায়গায় দেখতে পাচ্ছি, মানে যেরকম আওয়ামী লীগ আমলে দেখতে পাইতাম একই রিপোর্ট। আচ্ছা দেখেন, আমি এক্স্যাক্টলি জানি না আপনি কিসের কথা বলছেন, কিন্তু কয়েকদিন আগে জাতীয় সঙ্গীতের থামাই দেওয়া হইতেছে বা এরকম কিছু একটা মব গিয়া নষ্ট করছে, এরকম একটা খবর ছাপা হয়েছিল বেশ কয়েকটা টেলিভিশনে, অন্তত 2টা টেলিভিশনে আমি দেখছি, বেশ কয়েকটা গণমাধ্যমে। তারপরে তারা এটা তুলে নিছে, বলছে যে এরকম কোনো ঘটনা ঘটে না, আমরা অনবধানতা বশত এটা ছাপাইছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আরেকটা পাল্টা উদাহরণ দেই। ডেইলি স্টারে একটা সংবাদ ছাপা হলো যে একজন হিন্দু ধর্মাবলম্বী একজন ব্যক্তি ইনি মারা গেছেন। ডেইলি স্টার বলল এখানে হচ্ছে একটা রিলিজিয়াস একটা ক্ল্যাশের ব্যাপার ঘটেছে, এবং তারপর আপনার ভারতের যে ফরেন মিনিস্ট্রি তারাও একটা বিবৃতি দিয়ে দিল বাংলাদেশে সিস্টেমেটিক হিন্দু পারসিকিউশন চলছে। পরে এটা নিয়ে অনেক হলো, ইনভেস্টিগেশন হলো, ডেইলি স্টার নিজে পরে অ্যাডমিট করলো যেখানে ইনকনসিস্টেন্সি আছে এবং সেখানে গ্রস আপনার মানে জার্নালিস্টিক এথিক্সের ভায়োলেশন হয়েছে, তারপর তারা উইথড্র করলো। এখন আপনি কি এই ধরনের প্র্যাকটিস তো হয়েছে, এবং আমি আবারও শুরুটা যেখানে থেকে করেছিলাম যে আমাদের জার্নালিজম, আমাদের তো সোসাইটি ফ্যাসিবাদের আমলে ট্রাস্ট ভেঙে যায়। আপনার দেখা যাচ্ছে যে একটা যখন সার্ভেইলেন্স স্টেট তৈরি হয় তখন কি হয়, আপনার ওরওয়েলে আমরা পড়েছি
যে ছেলে বাবাকে রিপোর্ট করছে, বাবা প্রতিবেশীকে রিপোর্ট করছে, সেখানে আমাদের জার্নালিস্টদের সাথে তো সোসাইটির ট্রাস্টের সম্পর্কটা আর আগের মতন নাই। তারা তো অনেকভাবে কনসেন্ট ম্যানুফ্যাকচার করেছে। সো ইভেন নাও, ওই যে আমি যেটা বললাম যে ডেইলি স্টারের যে ঘটনা, আপনার হয়তো বা মনে থাকবে, আমার মনে আছে, তো এই ধরনের ঘটনাও ঘটেছে। আমার কাছে একটা জিনিস এটা শেষ, এই যে কনসেন্ট ম্যানুফ্যাকচারের কথা যেটা আপনি বলতেছেন, সেটার ক্ষেত্রে আবার আমি যদি আপনার কাছে ফিরে আসি, যে আপনি আবার বলতেছেন যে এখানে আসলে সত্য ব্যাপার না, এই যে সত্যটা ব্যাপার না, কনসেন্ট ম্যানুফ্যাকচার একটা বড় সংবাদ মাধ্যম কোনো একটা এজেন্ডা সেট করতে গিয়ে, তার কায়েমি স্বার্থ করতে গিয়ে করলো, এবং তাকে আসলে তার একটা প্রিন্টার্স লাইন আছে, একটা এডিটোরিয়াল পলিসি আছে, তাকে আমরা ধরতে পারলাম। অথবা আমি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমি একটা বিকল্প মিডিয়া গড়ে তুলছি, আমার কোনো এডিটিং নাই, কোনো কিছু নাই, আমি কনসেন্ট ম্যানুফ্যাকচার করতেছি, কারণ সত্য কোনো ব্যাপার না, আমার এখন আদর্শটা প্রতিষ্ঠা করতে হবে। আপনি কি মনে করেন সেকেন্ডটা ভালো, যে আমি কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পারবো, যেহেতু আমি ট্রেডিশনাল মিডিয়া না? নট নেসেসারিলি, বাট অ্যাট লিস্ট এইখানে হচ্ছে প্রোপাগান্ডা ডেমোক্রেটাইজেশন হচ্ছে। আগে ধরেন একজন করতে পারতো, এখন মানে আমরা সবাই মিলে আপনার মানে আওয়ামী লীগ যে দুষ্টামিগুলি করছে, এখন আমরা সবাই মিলে সেটা করতে পারতেছি। কংগ্রেচুলেশনস। আমার মনে হয় যে আপনি অত্যন্ত চমৎকার বলেছেন। কিন্তু আপনার কি শেষ কিছু বলার ছিল জনাব মোহাম্মদ ইশরাক? কারণ আমরা যেহেতু একটু 5 মিনিট বেড়েছে, আমরা একটু রুমিন ফারহানা ব্যারিস্টারকে দিয়ে শেষ করতে চাই। আপনি যদি কিছু বলার থাকে। আমি 71 প্রসঙ্গে যে রাজনীতিটা হচ্ছে, আমি ওইটা নিয়ে একটা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন যে জোটের রাজনীতি এবং আদর্শের রাজনীতি। ইন প্রিন্সিপাল আমি কথার সাথে এগ্রি করি, কিন্তু আপনি যদি হচ্ছে জোটের রাজনীতি থেকে এর ব্যাপারটা যদি এরকম হয়, আপনি যুদ্ধাপরাধীর গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন বা যুদ্ধাপরাধীর সাথে রাজনীতি করছেন, সেটা কিন্তু আবার একটা প্রবলেম। এখানে আমি খালেদা জিয়ার বহু সমাবেশে গিয়েছি, উনি নিজামী মুজাহিদের মুক্তি চেয়েছেন, আমি তারেক জিয়ার বক্তব্য আছে। আমার মনে হয় যে আমরা 5 আগস্টের পর আমরা একটা বড় ন্যাশন হিসাবে আমরা ফেল করেছি, যে এই যে ফ্যাসিবাদের যারা ভিকটিম ছিল তাদেরকে আমরা রাজনীতির স্বার্থে আর ডেমোনাইজ করব না, এই কনসেনসাসে আমরা পৌঁছতে পারিনি। তো যার ফলে যে জিনিসটা হয়েছে 71, আমি মনে করি এটা অ্যালাইভ থাকবে এবং বিভিন্ন পক্ষ এটা নিয়ে রাজনীতি করবে। তবে কে কিভাবে রাজনীতি করবে সেটা এখনো বলার সময় আসেনি। আপনাকে অনেক ধন্যবাদ মোহাম্মদ ইশরাক। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি যদি একদম মানে কোনো ছাড়া আপনি যদি 1 মিনিট বলেন, আমরা কোনো ইন্টারাপশন ছাড়া, প্লিজ। দেখুন, আমি তো একজন আইনজীবী, যতদিন পর্যন্ত না আপনি আদালত দ্বারা প্রমাণিত হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনাকে আমি অপরাধী বলবো কিনা সেটা তো আমি আইনজীবী হিসেবে বলতে পারি না। নিজামের বিচার হয়েছে 2006 এর পরে। সো তার আগে আমি যদি তর্ক করি, আমি যদি আইনজীবী হিসেবে তর্ক করি, যতদিন পর্যন্ত তার অপরাধ প্রমাণ না হচ্ছে ততদিন পর্যন্ত তো আপনি তাকে যুদ্ধাপরাধী বলতে পারছেন না। 1, 2 হচ্ছে যুদ্ধাপরাধের বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে, অনেক রকম ব্যাপার আছে, কেলেঙ্কারি, স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে সুখরঞ্জন বালির কাহিনী থেকে শুরু করে অনেক রকম কথা আছে, সেই আলোচনায় আজকে আমরা আর না ঢুকি। তবে 2024-এর গণ অভ্যুত্থানের পরে আমি চতুর্দিকে একটা চরম অসহিষ্ণুতা লক্ষ্য করি। এটা এক দলের সঙ্গে অন্য দলের অসহিষ্ণুতা, এক দলের ভেতরে নিজেদের কর্মী সমর্থকদের মধ্যে অসহিষ্ণুতা, এবং আমরা চারপাশে, যে আমার ভাই বলছিলেন যে স্টেট অ্যাক্টরের চেয়ে নন স্টেট অ্যাক্টর তো বরং সেফার যদি তারা মানে অ্যাট্রসিটি করে। না, এটা সেফার না। এটা সেফার না এই কারণেই যে স্টেট যখন সরাসরি কারোর রাইট ভায়োলেট করছে, কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি কোনো না কোনো ভাবে যদি আপনি চান তাকে জবাবদিহিতার মধ্যে আনতে পারেন। কিন্তু ধরুন মোহাম্মদপুরের একটা বাড়িতে কিশোর গ্যাং ঢুকে এলোপাকারী 10 জনকে কুপিয়ে গেল, এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, এটা তারই ধারাবাহিকতার একটা ঘটনা। এবং আমরা যখন দেখি যে তৌহিদি জনতা মব মরাল পুলিশিং করছে, এবং এই ব্যাপারে স্টেটের অ্যাক্টর যারা, তারা চুপ করে আছে, যেটা আপনি একদম সঠিকভাবে ধরেছেন যে যখন তাদের ইচ্ছা হয় তারা মুখ খোলে, যখন তাদের ইচ্ছা হয় না তারা মুখ খোলে না। তখন আমাদের মতন যারা একেবারেই সাধারণ নাগরিক, আমরা কিন্তু খুবই দুশ্চিন্তায় এবং খুবই নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে দিন পার করি। রুমিন ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ ইশরাক, আপনাকেও অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা হয়েছে। আসলে প্রপাগান্ডার খুব গণতন্ত্রায়ন সম্ভব কিনা, প্রপাগান্ডাকে আসলে যে স্টেট মেশিনারি আসলে কতটা হেল্প করতেছে কিনা কথা হয়েছে। এই ধর্মীয়, নারী এবং সংখ্যালঘুদের বিভিন্ন অধিকার নিয়ে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনাদের মতামতের জন্য। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ।